আমি আবার কখন মিথ্যে বললাম? জেরিনের কথার উত্তর না দিয়ে পিহু চলে গেল রান্নাঘরে চা দিতে। 10 মিনিটের মাথায় চা আর বিস্কুট নিয়ে এলো। বারান্দায় গিয়ে জেরিনের পাশে বসে আবার গল্প জুড়ে দিল। বারান্দাটা বেশ বড়, এক পাশে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে, আর অন্য পাশে একটা দোলনা। দুইজন বসে বিকেলের পরন্ত বিকেল উপভোগ করার মতো। জেরিন চা চুমুক দিয়ে পিহুকে বলে উঠল, যাই বলিস, ভাইয়ের পছন্দ কিন্তু সেই। বাড়িটা এক দেখায় আমার পছন্দ হয়েছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? এবার পিহু জেরিনের দিকে তাকায়। দুজনের চোখের মনি শান্ত। পিহু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি? তুই কি আদৌ ভাইয়ের সাথে ভালো আছিস? পিহু কোনো জবাব দেয় না। জেরিন যা বোঝার বুঝে নেয়। পিহুর চোখে পানি টলমল করছে। আসলেই কি সে ভালো আছে? না, সে মোটেই ভালো নেই। অতীত তাকে কষ্টে আগ্নেয়গিরিতে পোড়াচ্ছে। জেরিন কথার প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, কোনো খোঁজ খবর পাওয়া গেল? না। জেরিন আর কিছুই বলে না। সে বুঝতে পেরেছে পিহুর নয়ন থেকে এবারে বাধাহীনভাবে ঝরবে বাড়িধারা। তাই সে পিহুর মাথাটা নিজের কাঁধে নেয়, তারপরে চা খাওয়ায় মনোযোগ দেয়। পিহুর মনে পড়তে থাকে সেদিনের কথা। আবারও সত্যিই বুকের ভেতরে কেমন শূন্যতা অনুভব করছে সে। পিহু আবার ডুব দিল সেই অতীতে। ঈশানের ফিরে আসাটা সব থেকে বেশি রাগিয়ে দিয়েছে সাদিকে। তবুও নিজের বাবার খুশি দেখে মুখ ফুটে কিছুই বলেনি। বলেনি, একটা কথাও বলেনি। ফারজু অনেকবার সাদির সাথে কথা বলতে চেয়েছে, তবে সাদি সব সময় ইগনোর করে গিয়েছে। ঈশানকেও শুধুমাত্র ভালো আছে কিনা সেটাই জিজ্ঞেস করেছে। বাকি আর কোনো শব্দই করেনি সাদি। ঘুম থেকে উঠেই বাড়িতে তাদের আগমন দেখে মেজাজ বিগড়ে গিয়েছিল সাদির। যে সন্তান বাবার মৃত্যুশয্যায় ফেলে রেখে চলে যায়, দ্বিতীয়বার পিছু ফিরে তাকায় না, সে সন্তানকে মাপ করতে নেই। সেই জন্য সাদি সকালে খায়নি, নিচেও নামেনি। পিহুর দেওয়া 1 কাপ কফি খেয়েছে। এর মাঝে ফাজলু তার রুমের চারপাশে অনেকবার ঘুরে গিয়েছে। সাদি শেষ পর্যন্ত ঘরের দরজা আটকে দিয়েছে ভেতর থেকে। বিশাল দেয়ার ঘড়ির সময় অনুযায়ী এখন দুপুর 2:11। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলে দুপুরের খাবার খেতে বসেছে সকলে। সাদি কারোর দিকে না তাকিয়ে নিঃশব্দে খেয়ে যাচ্ছে। সকলে খাওয়ার মাঝে 2-1টা কথা বললেও কথা নেই সাদির মুখে। আতিয়া বেগম জানেন তার ছেলের রাগ সম্পর্কে, তবে তিনি এইসব নিয়ে মাথা ঘামালেন না। সাদির প্লেটে ভাত দিয়ে মাংস নামিয়ে দিলেন। পিহুও খাচ্ছে একাধারে, আর মাঝে মাঝে আতিয়া বেগমের সাথে কিছু কিছু কথা বলছে। সবাই খাওয়ায় ব্যস্ত থাকলেও ফাইজ ব্যস্ত পিহুকে দেখার তাড়নায়। খাবার চিবানোর বাহানায় চোরা চোখে আলগোছে পিহুকে দেখছে সে। কালো চুড়িদার, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথার ওড়না পড়ে গেছে। ছোট্ট চুলগুলো সামনে এসে বিরক্ত করছে পিহুর খাওয়ায়। ফাইজের খুব ইচ্ছা করছে পিহুর ছোট চুলগুলো কানের পাশে গুজে দিতে, কানের পাশে একটা গোলাপ গুজে দিতে। হুট করেই মেয়েটাকে কেমন ভালো লেগে গেল ফাইজের। দেখতে পিচ্ছি পিচ্ছি লাগলেও তার মনে জায়গা করে নিয়েছে মেয়েটি। ফাইজের চোরা চোখে পিহুর দিকে বারবার তাকানোকেও খেয়াল না করলেও সাদির চোখ তা ঠিকই খেয়াল করেছে। বেশ ভালোভাবেই পরখ করেছে। প্রথমে কিছু না মনে করলেও পরক্ষণেই পিহুর দিকে তাকিয়ে সাদি যখন দেখল পিহুর মাথায় কাপড় নেই, তখন সাদির রাগ উঠে গেল মাথায়। ওড়না সরে যাওয়ার কারণে সাদির চোখ পিহুর গলার কাছে কালো কুচকুচে তেলটার উপরে পড়ল। এটা ছিল হয়তো কাটা ঘায়ে নুনের ছিটের মতো। সাদি মাখা ভাতে পানির গ্লাস উবুর করে দিয়ে হাত ধুয়ে রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। এই মুহূর্তে মনে হচ্ছে ফাইজের চোখ দুটো তুলে নিয়ে চিবিয়ে খেয়ে নিতে। সাদিকে এমন না খেয়ে খাবারে পানি ঢেলে উঠে যেতে দেখে আতিয়া বেগম এগিয়ে এসে উৎকণ্ঠিত হয়ে বললেন, এই কি, খেলি না কেন? পানি ঢেলে দিচ্ছিস? খাওয়া শেষ আম্মু। কথাটি বলেই সাদি চলে যাওয়া ধরল। আতিয়া বেগম বুঝলেন কি হয়েছে হঠাৎ। আতিয়া বেগম বুঝলেন না কি হয়েছে হঠাৎ, তবে এটা বুঝলেন সাদির মেজাজ অনেক গরম। তাই আর বেশি নাড়ালেন না। কথায় আছে না, ধোয়া ওঠা ছাই ঘাটলে হুট করে বিশালভাবে আগুন জ্বলে ওঠে। আতিয়া বেগম সাদির মতিগতি দেখে বুঝল ঠিক তেমনই কিছু হবে। সাদি কিছু দূর যেতেই কানে এলো ফাইজের গলা। ফাইজ ধীর অথচ শান্ত কণ্ঠে পিহুর উদ্দেশ্যে বলল, পিহু, পানির গ্লাসটা একটু এগিয়ে দাও তো। পিহু খাওয়া থামিয়ে কপাল কুঁচকে তাকালো ফাইজের দিকে। তারপরে পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হাত নিয়ে ফাইজের
হাতে দিতেই সাদি উল্টো দিকে ঘুরে রাগী কণ্ঠে আতিয়া বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু জাস্ট 5 মিনিটের মধ্যে ওই স্টুপিডকে আমার রুমে পাঠাবে। আর যদি না আসে ওর কপালে শনি ডাকবে আজ। সাদি আর এক মুহূর্ত দেরি না করে ধপা ধপ পা ফেলে উপরে চলে গেল। মাথায় রক্ত উঠে গেছে তার। সাদির চলে যাওয়ার দিকে বাড়ির সকলে হা হা করে তাকিয়ে আছে। কেউ না বুঝলেও আতিয়া বেগম ও পিহু বুঝেছে কোনো না কোনো কারণ তো আছেই। সাদির কথা শুনতেই পিহুর খাওয়া থেমে গেছে। গলা দিয়ে আর খাবার নামছে না। কোনো মতে পানি দিয়ে জোর করে গিলে নিল গালের খাবারটুকু। পিহুর কলিজা শুকিয়ে গেছে। সে শিওর জানে আজ আবার জ্বর খাবে। কার মুখ দেখেছে উঠেছিল সে কে জানে। তার উপরে সে আবার সাদির কোন পাকা ধানে মই দিল। পিহু চেয়ার থেকে উঠে দাঁড়াতে ইলিয়াস চৌধুরী পিহুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, পিহু মামুনি, খাবার দে। তুই কোথায় যাচ্ছ? পিহু জবাব দিতে পারল না, মাথা নিচু করে রাখল। হঠাৎ পিহুর খেয়াল হলো তার মাথার কাপড় সরে গেছে, চুলগুলো উঠছে। পিহুকে চুপ থাকতে দেখে ইলিয়াস চৌধুরী আবার বলে উঠলেন, মামুনি, খাওয়া শেষ করে তারপর উঠবা। এখানে আমি আসি, ওর কোনো কিছু বলার সাহস নেই। ইলিয়াস চৌধুরীর কথায় ঈশানও সুর মিলিয়ে বলল, পিহু, তুই কি সাদির চাকর যে সাদি বলেছে আর তুই ভয় পেয়ে উঠে যাচ্ছিস? পিহু কিছু বলার সাহস পেল না, বুক থুকথুক করছে তার। আতিয়া বেগমও কিছু বললেন না। আসলেই তো, মেয়েটা কি ওর চাকর নাকি যে ওর কথা শুনবে? কথায় কথায় মেয়েটার উপরে হাত তোলে। আতিয়া বেগমের ইশারায় পিহু আবার খেতে বসলো, তবে তার খাওয়া হলো না। গলা দিয়ে খাবার নামছে না। সাদির ধমকে ফাইলও ভরকে গিয়েছিল। তবে পরক্ষণে রাগও হলো পিহুকে ওইভাবে ধমক দেওয়ার জন্য। এটাও বুঝলো পিহু সাদির বোন, এক কথায় কাজিন সিস্টার। একই বাড়িতে থাকে, এটা স্বাভাবিক বকাশকা। তবে ফাইল তো এখানে মাত্র 1 সপ্তাহ থাকবে, তারপর তারা সবাই কানাডা চলে যাবে। সেখানে ফাইল নিজের ক্যারিয়ার তৈরি করবে, কিন্তু তার আগে ওর পিহুকে চাই। ফাইলের লালসা ভরা চোখ ঈশান ও খেয়াল করলো, তবে কিছু বলল না। এইসবে সে অভ্যস্ত। নতুন মেয়ে দেখলে ফাইল পাগল হয়ে যায়, আর সেখানে পিহু তো সুন্দরী বালিকা। ফাইল কি ঠিক থাকবে? যদিও ফার্সু নিজের ভাই বা স্বামীর সম্পর্কে সব জানে না, তবে এইটুকু বিশ্বাস তার মনে প্রাণে তার স্বামী আর ভাই সব দিক দিয়েই ব্যস্ত। সবাই এক এক করে খাবার টেবিল থেকে উঠে গেল। ফাইল টেবিলে বসে এখনও প্লেটে হাত ঘোরানো পিহুর দিকে তাকিয়ে হাসল, তবে ঈশানকে ইশারা করলো। ঈশান ফাইজের ইশারা বুঝতে পেরে ফার্সুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে নিজে চলল ফাইজের রুমের দিকে। রুমে ঢুকেই ফাইজ ভিতর থেকে দরজা ছিটকানি লাগিয়ে লক করে দিল দরজা। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ওষুধ খাইয়ে রুমে শুইয়ে রেখে এসে পিহুর পাশের চেয়ারে বসলেন। সকাল থেকে হাসি হাসি থাকা মুখটা মলিন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পিহু ভয়ে শেষ। আতিয়া বেগম পিহুর ঘাড়ে হাত দিতেই পিহু লাফিয়ে উঠল সহসা। আতিয়া বেগমের দিকে তাকালো। আতিয়া বেগম পিহুকে হাত ধুয়ে উপরে যেতে বললেন। সাদি রুমে আপাতত না যেতে বললেন, পরে যদি ডাকে তখন তিনিও যাবেন সাথে। আতিয়া বেগমের কথায় পিহু কিছুটা ভরসা পেল, তবে মনের এক কোণে ভয় রয়েই গেল। পিহু বেসিন থেকে হাত ধুয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। তারপরে ধীরে ধীরে পা ফেলে সাদির রুম পার করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে পিছু ফিরতেই পিহু ভূত দেখার মতো চমকে দরজার সাথে সেটে গেল। রক্তচক্ষু নিয়ে বুকে 2 হাত গুজিয়ে তার দিকে যাচ্ছে তাকিয়ে সাদি। মাথার চুলগুলো এলোমেলো, মাথার শিরাগুলো ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। পিহু শুকনো ঠোক গিলল। সে জানে তার কপালে দুঃখ আছে আজ। অতি বিপদের সময় চোখের পানিও বেইমানি করে। পিহুর এখন খুব কাঁদতে ইচ্ছে করছে, তবে কাঁদতে গিয়েও চোখ দিয়ে পানি আসছে না তার। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো। সাদি বুকে হাত কুচে রেখেই সরু চোখে পা থেকে মাথা পর্যন্ত পরক করলো পিহুর। তারপরে পিহুর ভীত মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমার দিকে তাকা, কিছু বলবো না। পিহু চোখ পিটপিট করে খুলল। সে এটা জানে সাদি এক কথার মানুষ, আর তার কথার দাম সে রাখে। পিহু চোখ পিটপিট করে খুলতেই সাদি বলে উঠল, আমি জানি আমার উপরে তোর রাগ আছে বা ভয় কাজ করে। তার প্রধান কারণ আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তোকে 1-2 চড় থাপ্পড় দিই। আর দিব না, জীবনেও না। কিন্তু আমার একটা শর্ত আছে। পিহু বেশ অবাক হলো। জন্মের পর প্রথম হয়তো সাদিকে এত ঠান্ডা মেজাজে কথা বলতে দেখেছে সে। তবে সে বুঝল ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে। পিহু মাথা নিচু করেই বলল, কি শর্ত?
অতি সামান্য শর্ত। প্রথমত একটা সেলফি তুলতে চাই, আর দ্বিতীয়ত তুই এই কাগজে সিগনেচার করবি। বলেই সাদি একটা কাগজ এগিয়ে দেয়। পিহু সেদিকে তাকায়, তবু বুঝতে পারে না কিসের কাগজ, তাই আবারও জিজ্ঞাসা করে ওঠে, এটা কিসের কাগজ আর কিসের সিগনেচার? এটা দলিল, আর এতে লেখা আমি বা তুই কেউই কারোর লাইফে কোনো সমস্যা করব না, আর আমি তোকে কখনো মারবো না। ও আচ্ছা। এখন বল, কি কি করবি? মার খাবি না সিগনেচার করবি? পিহু আর কিছু ভাবল না, মনে মনে বেশ খুশি হলো। এমন কিছু চেয়েছে সে, সাদি তার জীবনে মাথা না ঘামাক, তাহলে সে নাবিলের সাথে ভালো থাকবে। তবুও সাদির হাতের ভয়ঙ্কর মার খাওয়ার হাত থেকে বাঁচতে প্রথমে দুজনে একটা সেলফি তুলল। সেলফি তোলা শেষে সাদি ক্যামেরার ভিডিও চালু করে দিল। পিহু কিছু না ভেবেই কাগজে স্বাক্ষর করে দিল। সিগনেচার করা শেষ হতেই সাদি ঠোঁটে শয়তানি হেসে নিজেও স্বাক্ষর করলো। তারপর কাগজ আর মোবাইল পকেটে পুরে দাঁড়াতেই পিহু কপাল কুঁচকে বলে উঠল, সাদির দিকে তাকিয়ে পিহু কপাল কুঁচকে বলে উঠল, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি হাসছেন কেন? পিহুর কথায় সাদি নিজের ঠোঁটে চেপে রাখা হাসি লুকিয়ে ফেলল নিমেষেই। গম্ভীর হয়ে গেল আবার। তারপরে গম্ভীর কণ্ঠেই বলল, চোখের ডাক্তার না আমি, হার্টের ডাক্তার আমি, নয়তো তোর ভুলভাল দেখা আমি ঠিক করে দিতাম, স্টুপিড। সাদির কথা পিহুর সন্দেহ কাটল না। তবে এটা শিওর যে সাদি তাকে আর মারবে না, যেহেতু কাগজ কলমে চুক্তি করে নিয়েছে। তবে তার প্রশ্ন হলো, ছবি আর অডিও কেন করলো প্রমাণ করে রাখার জন্য? আচ্ছা, প্রমাণ যদি রাখার হয় সেটা পিহু রাখবে, সাদি কেন রাখলো? পিহু আবারও কপাল কুঁচকে সাদির দিকে তাকালো। সাদিও তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। পিহু তাকাতেই চোকাচুকি হয়ে গেল দুইজনের। পিহু চোখ সরিয়ে নেয় সাথে সাথে। পিহু সাদির দিকে না তাকিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে? মানে? একটা কথা জিজ্ঞাসা করা হয়ে গেছে? আচ্ছা দুটো প্রশ্ন করি আপনাকে। হয়ে গেছে। ধুর। পিহুর রাগ উঠল। সিরিয়াস সময়ে মানুষ এইভাবে মজা নেয় নাকি? পিহুর রাগ দেখে সাদি মনে মনে হাসল। এতদিন মেয়েটাকে ভালো করে দেখেনি সে, তবে জ্বর থাকাকালীন 3 দিনে মেয়েটাকে খুব করে দেখেছে। পিহু রাগী কণ্ঠে সাদির দিকে তাকিয়ে বলে উঠল, রাগাবেন না তো? আমি রাগালাম কখন? আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি ওই ছবি কেন তুললেন? কোন ছবি? সেলফি? সাদি বোধহয় বুঝেছিল পিহু এই প্রশ্নটা করবে। উত্তরও তার কাছে প্রস্তুত ছিল, তবে কেন জানি বলতে ইচ্ছে হলো না। মেয়েটাকে আরও একটু রাগাতে ইচ্ছে হলো তার। যদিও এই আচরণ তার সাথে যায় না, তবে তার মন তো মানতে নারাজ। ছোট্ট পিহুর সাথে বাচ্চামি করতে ইচ্ছে হচ্ছে তারও, রাগাতে ইচ্ছে হচ্ছে বেশ। সাদি বুকে হাত গুজে গম্ভীর কণ্ঠে পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি রুমে যাচ্ছি, 10 মিনিটের মাঝে আমার রুমে কফি নিয়ে আসবি। মানে? চোখের সাথে কানের ডাক্তারও দেখিয়ে নিব, সমস্যা নেই, কফি নিয়ে আয়। পিহুর রাগ উঠল বেশ। কথায় কথায় অপমান সহ্য করা যাচ্ছে না। পিহু রাগী কণ্ঠে বলে উঠল, পারবো না। কি বললি? সাদি বেশ রাগী কণ্ঠে কথাটা বলে ওঠে, না মানে, মাত্রই তো দুপুরের খাবার খেলেন, আর এখনই আবার কফি খাবেন? খাওয়ার রুটিন হয়তো তোর কাছ থেকে শিখা লাগবে না। ঘড়ির টাইম ধরে 10 মিনিটের মধ্যে আমার রুমে কফি সহ তোকে চাই। আমাকে চাই মানে? সাদি প্রসঙ্গ বদলাতে কঠিন কণ্ঠে বলে ওঠে, এক চট দেব, স্টুপিড, যা বলছি তাই কর। মাত্র কিন্তু চুক্তিতে সিগনেচার করেছি, আপনি আর আমায় মারবেন না। সাদি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, তবে প্রকাশও করল না। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রুষ্ট কণ্ঠে বলল, চুক্তিপত্রের সময় রাত 12টায় শুরু হবে, আর একটা কথা বললে ঠাঁটিয়ে তোর গাল লাল করে দেব। পিহু বুঝল যে ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। ফাউ ফাউ পাগল নেড়ে মার খাওয়ার দরকার নেই, ওর চেয়ে ভালো যা বলছে শুনি। অন্তত আমার রুম থেকে বের হোক, তারপর আমি রুমে ঢুকে রাত 12টার আগে আর বোম ফেললেও বের হব না। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবার বলে উঠল, টাইম শুরু হয়ে গেছে। যাচ্ছি তো আজও। পিহু মনে মনে সাদিকে উদ্ধার করে দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। রাগ হলো তার। সে বেশ ভালোই বুঝেছে সাদি ইচ্ছে করে রাগাচ্ছে তাকে। রাগাক না, রাত 12টার পর থেকে তারও দিন শুরু হবে। সেও নাবিলের সাথে ঘুরতে ঘুরতে তাকে রাগাবে। নিজের মনে একা বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। পিহু চলে যাওয়ার দিকে তাকিয়ে দরজার চৌকাঠে হেলান দিয়ে বুকে হাত গুজিয়ে সাদি বিড়বিড় করে বলে উঠল, বড্ড বোকা তুই, সুইট হার্ট। আমার কথাগুলো কি সুন্দর বিশ্বাস করে নিলি। তবে সরি রে, এই প্রথম কোনো মিথ্যা আশ্বাস দিলাম তোকে। তবে এই মিথ্যার জন্য যদি তোকে নিজের করে পাওয়া যায়, তবে আমি সাদি বারবার বলতে চাই,
ফাইল বিছানায় বসে পা দোলাচ্ছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ঈশানের সাথে কথা কাটাকাটি হচ্ছে তার। এক পর্যায়ে ঈশান বলেই ফেলল, তুই জানিস আমরা কিছুদিনের মধ্যেই চলে যাব, তার আগে আমার সব সম্পত্তি ভাগ নিয়ে যাব। তো ভাই, তোমরা তোমাদের সম্পত্তি নাও না, আমার কি? তুই বোঝার চেষ্টা কর একটু। কি বুঝবো? আমরা যে কাজ করতে এসেছি সে কাজ হয়ে যাক, তারপর তোর কাজ তুই মেটাস। আমার ভালো লাগছে না। বিয়ে তো করবি না, তাহলে অপেক্ষা কর, আমার সব কিছু মিটে যাস, আর তারপরে মনের সুখে একদিনের জন্য উপভোগ করিস, পরের দিন দেশ ছাড়বো। ফাইল ঈশানের দিকে টেরা চোখে তাকিয়ে বলল, সত্যি বলছো? দিন সত্যি। কতদিন লাগবে? এই তো কালকেই বলবো। আর না মানতে চাইলে? ফোর্স করবো। বলে ঈশান হাসল। ঈশানের সাথে ফাইজও হাসল। ফাইজ জানে ঈশানের মাথায় সকল ধরনের খারাপ বুদ্ধি ভরা। ঈশানরা দুবাইতে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তার সকল সম্পত্তির ভাগ নিয়ে যাবে। এক চুল পরিমাণ ছেড়ে দেওয়ার মন মানসিকতা তার নেই। ফাইজ এর বিয়ে ঠিক হয়েছে দুবাইয়ে একটা মেয়ের সাথে, সেখানকারই স্থানীয়। সেই জন্য তারা এবার সেখানেই থাকবে। তবে আজ বিহুকে দেখে ফাইজ একটা ছোট্ট আবদার করে বসেছে। তবে এখন তা পূরণ করা অসম্ভব, কারণ এখন পিহুর কোনো ক্ষতি হলে তাদের সবাইকে জেলে যেতে হবে। ওর চেয়ে ভালো যাওয়ার আগে ফাইজের ইচ্ছাটা পূরণ করবে, আর যদি পারে নিজেও। তাদের এই নোংরা মন মানসিকতা চার দেয়ালের ভেতরেই আবদ্ধ থাকলো। বাইরের একটা মানুষও জানতে পারল না একটা নিষ্পাপ ফুলকে নষ্ট করার কত নির্মম খারাপ কথা ভেবেছে। নিজের আপন বোনের মতো মেয়েটাকে নোংরা নজরে দেখেছে। বাইরের পিচ্ছি পিহু ঘুণাক্ষরেও বুঝতে পারল না ঘরের ভেতরের দুজনের জঘন্য ইচ্ছের কথা। পিহু কফি সাদির হাতে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রীতিমতো ভয়ে কাঁপছে সে। যেই ভয়টা করছিল সেটাই হলো। সাদি কফির কাপটা বেড সাইড টেবিলের উপর রেখে ঝাঁঝালো কণ্ঠায় বলে উঠল, তোর মন সবসময় কই থাকে? কমন সেন্স আছে তোর মাঝে? পিহু মাথা নিচু করে রইল। তার বলার মতো কিছুই নেই, বলার ভাষাও নেই। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, তোকে কতবার বলেছি অচেনা বাইরের মানুষের সামনে মুখ ঢেকে রাখবি, আর তুই কি করলি? পুরো চুল খুলে দেখিয়ে বেড়াচ্ছিস। ভুল করে পড়ে গিয়েছিল। পিহু মিনমিনিয়ে বলে ওঠে। পিহুর এই ছোট্ট কথা এতক্ষণ রাগ কন্ট্রোল করে থাকা সাদি নিমেষেই প্রচণ্ড রেগে গিয়ে পিহুর গাল চেপে ধরে। পিহু ব্যথায় আর্তনাদ করে ওঠে, চোখ দিয়ে পানি চলে আসে। পিহুর মনে হচ্ছে তার গালের চামড়া ছিঁড়ে সাদির হাতের ভেতরেই ঢুকে যাবে। সাদি তেজি গলায় বলে ওঠে, ভুল করে পড়ে গেল তো তুলিসনি কেন তুই? মানুষকে দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে নাকি ওকে তোর পছন্দ হয়েছে কোনটা? পিহু সাদির হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। খুব যন্ত্রণা করছে তার মুখে। সাদি এক পলক সেদিকে তাকিয়ে ছেড়ে দেয় পিহুকে। সাথে সাথে পিহুও দ্বিগুণ তেজে বলে ওঠে, তো আপনার কি? আমার যা ইচ্ছে আমি তাই করব। ইচ্ছে হলে শরীর দেখিয়ে বেড়াবো, আপনার বলার কে? এবার সাদির বেশ রাগ হয়। মুখে মুখে তর্ক তার কোনো কালেই পছন্দ না। তার উপর একে তো সে খেয়াল করেছে ছেলেটার খারাপ দৃষ্টি। ইচ্ছে করে পিহুর হাত ছোঁয়ার জন্য পানির গ্লাস চাওয়া হয়। খেতে খেতে পিহুর গলার দিকে বারবার তাকানো। ফাইজের প্রত্যেকটা পদক্ষেপ পিহুর প্রতি সাদি খেয়াল করেছে। আর এই মেয়ে বলে কি না দেখিয়ে বেড়াবে, আর তার কি? সাদি রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে পিহুর গালে চড় বসিয়ে দেয়। এত জোরে লাগে যে পিহু ছিটকে মাটিতে পড়ে যায়। সাদির আগে হাঁটু মুড়ে বসে পিহুর মুখ উঁচু করে ধরে বলে, খুব বেশি বেড়েছিস তুই। খুব জানতে ইচ্ছে করছে আমি বলার কে, তাই না? আমি তোর। কি হলো বলেন, আপনি কে আমার? সাদি চুপ করে গেল। গলা দিয়ে আর কথা এলো না। হয়তো কণ্ঠনালী যাচ্ছে না কিছু বলতে। সাদিকে চুপ করে থাকতে দেখে পিহু আবারও বলে ওঠে, কি হলো বলুন, আপনি কে আমার? কি হলো বলছেন না কেন? কি বা বলবেন? চাচাতো ভাই হন শুধু, আর তো কিছুই না। আমার বিষয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। পিহু কথাটা বলেই উঠে দাঁড়ায়। সাদি স্থির চোখে পিহুকে দেখে। সে নিজেও উঠে দাঁড়ায়। পিহুর কথাগুলো কেমন যেন লাগলো তার কাছে। সাদির স্থির মুখশ্রীর দিকে পিহু একবার দেখে উল্টো ঘুরে গটাগট পায়ে সাদির ঘর থেকে বেরিয়ে যায়। পিহুর চোখ লাল। আজ তারও খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাদির সকল কথাগুলো অমান্য করতে। তবে পিহু জানে এতে আতিয়া বেগমও কষ্ট পাবেন। পিহু নিজের ঘরে চলে যায় সোজা। পিহু চলে যেতেই পাশে থাকা দেয়ালে সজোরে ঘুষি বসায় সাদি। চোখগুলো গাঢ় লাল বর্ণ ধারণ করে।
সাদি ফুঁসতে ফুঁসতে 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে। ইচ্ছে করেই মেয়েটা তার কাছে মার খায়। সে তো তার কথা রাখতে পারল না। সে তো বলেছিল পিহু সিগনেচার করার পর আর তার গায়ে হাত তুলবে না। তবুও কেন মারল তাকে? সাদি পরপর আরও 2টো ঘুষি বসায় দেয়ালে। হাত কেটে রক্ত পড়তে শুরু করে। তবে সাদির মধ্যে কোনো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না। তার মনে শুধু এইটুকুই হচ্ছে, সে তার কথা রাখতে পারেনি। তবে যে হাত দিয়ে পিহুকে কষ্ট দিয়েছে, সেই হাতকেও সে কষ্ট দিল। ইতিমধ্যে ঘরের মেঝেতেই টপ টপ করে রক্ত পড়ছে।